প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষ পাশে থাকলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। তিনি বলেছেন, নারীদের জন্য শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড ছড়িয়ে দেওয়া হবে। তারেক রহমান আরও বলেছেন, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে খাল, বিল ও জলাশয় রক্ষা করতে হবে। বরিশালের গরু নদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। 5 বছরে 25 কোটি গাছ রোপণের লক্ষ্যকে সামনে রেখে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে সকালে গুলশানের বাসা থেকে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে পথে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। গরু নদীতে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে। আপনাদের সকলের কাছে আমার আহ্বান, এবং এখানে আজকে মিডিয়ার ভাইরা আছেন, ভাই বোনেরা আছেন, তাদের মাধ্যমে আমি সমগ্র দেশের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। আসুন আজকে থেকে আমরা চেষ্টা করি আমরা যত্র ময়লা ফেলবো না। পরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তারেক রহমান বলেন, সুশিক্ষায় শিক্ষিত করে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চায় সরকার। আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় 7,000 পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। তখন ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে আপনাদের এইবার যেরকম 600 পরিবার পেয়েছেন, ইনশাল্লাহ আরো কয়েক হাজার পরিবার আপনারা ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবেন। যে এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষা এবং একই সাথে অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী করতে হবে। খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন, বাকি একদম অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত এবার ইনশাল্লাহ আমরা ফ্রি করব মেয়েদের জন্য। প্রধানমন্ত্রী বলেন, দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সমর্থন নিয়ে আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ দেশ গড়ার কাজে নিবেদিত থাকতে চায় বিএনপি। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমাদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে সকল ধর্মের মানুষ এই দেশে আমরা শান্তিতে বসবাস করেছি অতীতে। কাজেই বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না, বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ফ্যামিলি কার্ড বিতরণ শেষে বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউসুফ আলী, মাই টিভি, বরিশাল। দর্শক, এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী পারভেজ রাসেল, আর বরিশাল থেকে প্রধানমন্ত্রীর সফর খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, আপনি নিশ্চয়ই শুনছেন, তো বরিশাল শহরে প্রধানমন্ত্রী কর্মসূচি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। যেমনটা জানাতে চাই, জানিয়েছে কিন্তু যে বরিশালে কিন্তু উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে, শুধু বিএনপি নেতাকর্মীর মধ্যেই নয়, তৃণমূল বরিশালের সাধারণ মানুষও কিন্তু সেই আনন্দের সাথে যুক্ত হয়েছে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছে দলীয় নেতাকর্মীর সাথে, স্থানীয় তৃণমূলের নেতাকর্মীদের সাথে বরিশালের শিল্পকলা একাডেমির মধ্যে কিন্তু রয়েছে। তিনি বিকাল 4টায় এখানে ঢুকেছেন এবং নেতাকর্মীদের সাথে কিন্তু বসেছেন। শুধু ডেলিগেটেড যারা ছিল তারাই কিন্তু প্রবেশ করতে পারেনি, বিশেষ যারা কার্ড পেয়েছে এসবি তারাই কিন্তু শুধুমাত্র এখানে ভিতরে প্রবেশ করেছে। এর মধ্যে বরিশালের সংসদীয় আসনের সংসদ সদস্যরা রয়েছে বিভিন্ন যে উপজেলা এবং জেলা মহানগরের যারা সভাপতি সম্পাদক রয়েছে তারা রয়েছে, এছাড়া তার সফর সঙ্গী যারা মন্ত্রী এমপিরা রয়েছে তারাই শুধু রয়েছে এখানে। বাহিরের কোনো যে বহিরাগত অথবা দলের যে সাধারণ কর্মী ছিল তারা কিন্তু এই ভিতরে প্রবেশ করতে পারেনি। তবে বাহিরে এই কিসের বাহিরে শিল্পকলা একাডেমির গেটের বাহিরে কিন্তু সাধারণ মানুষ অপেক্ষমান রয়েছে তাদের দলের প্রধান যিনি রয়েছেন তারেক রহমান তাকে এক নজর দেখবে বলে। তার এই যে সফরে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো সিরিয়াল এখানে রয়েছে এবং তারা এখানে অবস্থানে রয়েছে। তবে ভিতরে থাকা তারেক রহমানের সাথে যারা এই মুহূর্তে বসেছেন সেখানে কিন্তু প্রশাসনের অংশ একটি রয়েছে, বড় অংশ, এবং নেতাকর্মী তো রয়েছে।
তারা প্রত্যেকেই এই তারেক রহমানের কাছ থেকে আজকে বরিশালের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলবে, তার কাছ থেকে শুনবে, তার কাছ থেকে প্রতিশ্রুতি নিবে এবং এই প্রতিশ্রুতি কিভাবে বাস্তবে রূপ দেবে এটাই হচ্ছে তাদের বড় একটি চ্যালেঞ্জ। আপনি জানেন যে বরিশালের সব থেকে বড় সমস্যা, বরিশালের তৃণমূল থেকে সাধারণ মানুষের দাবি রয়েছে 6 লেনের রাস্তা। বরিশালে ভাঙা থেকে সুদূর বরিশাল হয়ে কুয়াকাটা অবধি পর্যন্ত সেই 6 লেনের রাস্তার দাবি তারা করবে এবং বরিশালে একটি আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা সেবার মান, একটি মেডিকেল কলেজ, হসপিটালের দাবি কিন্তু তারা করবে। পাশাপাশি বরিশালে ভোলার গ্যাস সংযোগ, ভোলার সেতু সংযোগ এবং ভোলা থেকে সরাসরি যাতে ভোলার গ্যাসটি পায় এই অঞ্চলের মানুষ, সেই ব্যবস্থা কিন্তু তারা করে নেবে। সব মিলিয়ে তারা এই মুহূর্তেও কিন্তু আসলে এই সভাটাই শেষ হয়ে গিয়েছে এবং যারা রয়েছে তারা কিন্তু এই বহরে আসলে যুক্ত হবে। একটু দেখানোর চেষ্টা করছি আপনার মাধ্যমে মাইটিভির দর্শকদেরকে সরাসরি। এখানে কিন্তু 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা রয়েছে, বিশেষ করে পুলিশ রয়েছে, আনসার রয়েছে, এসএসএফ সদস্যরাও রয়েছে। 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা কিন্তু এখানে রয়েছে এবং এখান থেকে যাতে তারেক রহমানের বহর আবার বরিশালের এই সভা শেষ করে আবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান আবার তার বহর সহ কঠিন নিরাপত্তার মধ্য দিয়ে যাতে আবার যেতে পারে সেই ঢাকায়, এমনটা কিন্তু প্রত্যাশা রয়েছে আমরা সহ আগত সকলের। এবং তারা বিশ্বাস করে যে আজকে প্রধানমন্ত্রী যে বরিশালে আগমন হয়েছে বা যে অভিযাত্রা হয়েছে তাকে বরণ করতে কিন্তু সকাল থেকে ফুলে ফুলে সিক্ত হয়েছে, বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছে, তাদের দাবিগুলো পূরণ হবে এবং তার এই বরিশালে নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হওয়ার পরে বরিশালে যে তিনি এসেছেন, এই আগমনে বরিশালে একটি নতুন উন্নয়নের পথ একটা রচিত হবে এবং এই অঞ্চলের মানুষ উন্নয়ন পাবে এবং তিনি আশায় নতুন নেতাকর্মীরা কিন্তু সঞ্চারিত হয়েছে এবং তারা মনে করছে যে এই তার আগমনে যেভাবে উজ্জীবিত হয়েছে এমন করেই কিন্তু উন্নয়ন আসলে বহমান থাকবে এই অঞ্চলে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে প্রধানমন্ত্রীর সফর, সভা এবং নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের যতটুকু তথ্য ছিল আমার কাছে। ফৌজিয়া। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে প্রধানমন্ত্রী কর্মসূচি খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম ও বান্দরবানের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি। চন্দনাইশ ও সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা এখনও পানিবন্দী। বান্দরবানে পানি নামতে শুরু করলেও এখন বেরিয়ে আসছে বন্যার ক্ষতচিহ্নগুলো। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছেন, বৃষ্টি কমে আসায় আগামী 7 দিন দেশের নদ নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। আব্দুল্লাল মামুন ও তুহিন হোসাইনের তথ্যচিত্রে হাফিজা খানম জুথি হাসান বিস্তারিত রিপোর্টে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া। বিস্তীর্ণ জনপদ এখনও পানির নিচে থাকায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি হাজারো মানুষ। প্রাণহানি, বসতবাড়ি ও সড়ক সেতুর ক্ষয়ক্ষতির পাশাপাশি বড় ধাক্কা লেগেছে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে। চন্দনাইশ উপজেলা কৃষি অফিস জানিয়েছে, উপজেলার 8টি ইউনিয়ন ও 2টি পৌরসভার প্রায় 2200 হেক্টর আউশ ধান এবং সমপরিমাণ সবজি ও অন্যান্য ফসলি জমি তলিয়ে গেছে। এতে প্রায় 18,000 কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সবজি 900 হেক্টরের মতো এবং অন্যান্য যে ফসল আছে সেগুলো মিলিয়ে প্রায় 500 হেক্টরের মতো আমাদের পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। পানি যখন কমে যাবে আমাদের সম্ভবত যে ক্ষয়ক্ষতিটা আছে সেটা আমরা নিরূপণ করতে পারব। অন্যদিকে বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শহরের অধিকাংশ প্লাবিত এলাকা থেকে পানি নেমে গেলেও দুর্ভোগ এখনো পিছু ছাড়েনি। পানি সরে যাওয়ার পর বিভিন্ন এলাকায় কাদা ও আবর্জনার স্তূপ জমে থাকায় জনজীবন ব্যাহত হচ্ছে। এখানে এই যে ঘর দুয়ার সবকিছু তলায় গেছে, ঘর দুয়ার ভেঙে গেছে, রাস্তাঘাট ময়লা আবর্জনা বোধ, আমরা খুবই বিপদজনক অবস্থায় আছি। ময়লা আবর্জনা বেশি, যার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা করলে সবচেয়ে ভালো হয় আমাদের। এখনো অনেক পরিবার বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধের সংকটে দিন পার করছে। দুর্গত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিশুদ্ধ পানি নাই, রাস্তাঘাট পরিষ্কার নাই, খুব আমরা এর ভিতরে আছি। এখানে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা এখন পর্যন্ত খাদ্য এবং কি
চিকিৎসার অভাব আছে। বা খাবার পানি নাই, ভালো মতো স্লাইন পায় না, মানে অনেক কিছুর মানে অভাব, মানে এক প্রকার দুর্যোগ। এদিকে বন্যার প্রভাবে এখনও জেলা শহরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, ফলে জরুরি পণ্য পরিবহন ও উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে। তবে আগামী 7 দিন নদ নদীগুলোর বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ব্রহ্মপুত্র অববাহিকাতে প্রায় 1.5 থেকে 2 মিটার নিচ দিয়ে এবং গঙ্গা অববাহিকাতে প্রায় 5 থেকে 6 মিটার নিচ দিয়ে বিপদসীমা নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। হাফিজা খানম জুথি, মাই টিভি। টানা বর্ষণ ও পাহাড়ি ঝলে সৃষ্ট বন্যায় পানিবন্দী সাতকানিয়া চন্দনাইশের বিস্তীর্ণ এলাকায় দুর্ভোগে থাকা মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। আজ সকাল থেকে সাতকানিয়ার কেওচিয়া, ধর্মপুর, বাজালিয়া, বুড়ির দোকান সহ বন্যায় ডুবে থাকা বিভিন্ন এলাকায় নৌকায় ও স্পিড বোর্ডে ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন প্রতিমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় সাংসদ জসিমউদ্দিন আহমেদ ও জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া। এসব এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনায় ও বানভাসী মানুষকে সহযোগিতায় নেমেছে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও। স্যারের নির্দেশক্রমে বিমান বাহিনী ঘাঁটি জহুর থেকে আমরা এখানে জেলা পরিষদের সাথে, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এখানে আমরা ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছি। আমরা তাদের দোরগোড়ায় মাননীয় প্রধানমন্ত্রী উপহারগুলো পৌঁছে দেব এবং পানি যখন নেমে যাবে তারপরে আমরা এই কৃষি যে ফসলগুলো যে ক্ষতি হয়েছে, মানুষের অনেক কিছু ক্ষতি হয়েছে, আমরা এগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ পানি নেমে যাওয়ার পরে আমরা কাজগুলো শুরু করব। ত্রাণ ব্যবস্থাপনা তদারকি করবার জন্য সমন্বয়ের দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছে। অর্থাৎ গত পরশুদিন আমি চট্টগ্রাম এসেছি, তখন থেকে আমি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সাথে কাজ করছি। টানা কয়েকদিনের বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঝড়ের প্রভাবে সুনামগঞ্জের সুরমা নদী সহ বিভিন্ন নদ নদী ও হাওরের পানি দ্রুত বাড়ছে। এর মধ্যে জেলার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 75 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরের 16 খড় পয়েন্টে সুরমা নদীর পানি 10 সেন্টিমিটার বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে জেলার কয়েকটি গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গেছে। পানি বাড়তে থাকায় হাওড় ও নিম্নাঞ্চলের মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী 24 থেকে 48 ঘন্টা সুনামগঞ্জ জেলা এবং তার তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং 48 ঘন্টার মধ্যে সুনামগঞ্জ জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল সমূহে প্রভাবিত হয়ে স্বল্প মেয়াদী বন্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে। টানা ভারী বর্ষণে আশুলিয়ার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। আশুলিয়ার শ্রীপুর এলাকায় সড়কের উপর পানি জমে নৌকা চলাচলের দৃশ্য দেখা গেছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও শিল্পাঞ্চলের শ্রমিকদের চলাচলে ব্যাপক ভোগান্তি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও ধীরগতির পানি নিষ্কাশনের কারণে অল্প সময়ের ভারী বৃষ্টিতে আশুলিয়ার বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় দীর্ঘ প্রায় 2 মাস পলাতক থাকার পর কুখ্যাত ডাকাত সর্দার শফিক মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে রোববার দিবাগত রাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় র্যাব 9 ও র্যাব 10-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার র্যাব 9 CPC 1 ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুন নবী জানান, 11 মে নবীনগরের র্যাব 9-এর গোয়েন্দা দলের 4 সদস্যের উপর অতর্কিত হামলা চালায় ডাকাত শফিক ও তার সহযোগীরা। এতে 3 সদস্য গুরুতর আহত হলে অন্য র্যাব সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পরপরই দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের 5 সদস্যকে গ্রেফতার করা হলেও শফিক পালিয়ে যায়। বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে আমরা শফিকের অবস্থান শনাক্ত করতে পারি। এরই ধারাবাহিকতায় গত রাত আনুমানিক 12টা 20 মিনিটে রাজধানীর ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক রিয়াজউদ্দিন নামে এক ব্যক্তির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জে পৃথক ডাকাতি মামলায় 5 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজায় প্রবাসী লুট হওয়া 8.5 ভরি স্বর্ণালংকার ব্যাগ এবং বন্দরে বিদ্যুৎ কেন্দ্র ডাকাতে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়। দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। অন্যদিকে 2 জুলাই বন্দরের 110 কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে ডাকাতরা হামলা করে আনসার সদস্যদের সাথে থাকা 2টি শটগান লুট করে নিয়ে যায়। এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেনকে গ্রেফতার করলে তার দেয়া তথ্যে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়। পরে আমাদের সোনারগাঁ থানার একটি গোষ্ঠী বেশ কয়েকদিন কাজ করে তাদের কক্সবাজার চট্টগ্রাম এলাকা থেকে তাদের ঢাকার সর্দার কবির সহ তার সাথে থাকা সবাইকে অ্যারেস্ট করে এবং তাদের দেখানো মতে স্বর্ণ উদ্ধার হয় এবং তার ভ্যানিটি ব্যাগ, ট্রলি এবং তার যে স্কুল ব্যাগ একটা বাচ্চার, এই সবগুলি উদ্ধার হয়। ফরিদপুরে মাত্র 50,000 টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় প্রায় 2 বছর 11 মাস পর স্বামী মোহাম্মদ লালন মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিনের রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় লালন আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। নিহত সাজেদা বেগমের পরিবারের সদস্যরা রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর তারা ন্যায় বিচার পেয়েছেন। মুন্সিগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল সহ মোট 5টি চোরাই ও চোরাই সন্দেহভাজন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই অভিযানে 1100 পিস ইয়াবা ও 2 কেজি গাঁজাও জব্দ করা হয়। সোমবার পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম জানান, মোটরসাইকেল চুরির একটি মামলার তদন্তে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রির কথা স্বীকার করেছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ যৌথভাবে হাজি মাজার বস্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জাম সহ 20 মাদক সেবী আটক করেছে। আসামিদের আটকের পর পুলিশের গাড়িতে ওঠানোর সময় বস্তির বিপুল সংখ্যক মানুষ আসামিদের ঘিরে ফেলার চেষ্টা করলে নিরাপত্তার স্বার্থে পরপর 4টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। টঙ্গী পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, অভিযানে আসামি আটকের পর অতিরিক্ত জনসমাগম হওয়ায় 5টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ময়মনসিংহকে একটি বাসযোগ্য সুন্দর নগরীতে পরিণত করতে হবে। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ ব্রহ্মপুত্রের ওপারে একটি সুন্দর নগরী তৈরি করবে, যা দেশের সবচেয়ে সুন্দর নগরী হবে। শনিবার রাতে নগরীতে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি নগরীর যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাতার হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, সিটি প্রশাসক রকুনুজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমান ও পশ্চিম হার পরিচালক ব্রিগেডিয়ার জাকির হোসেন। ময়মনসিংহকে সুন্দর ময়মনসিংহ হিসাবে দেখতে চাই আমার হাত। ঠিক সেভাবেই আমাদের মাঝে আছেন রকুনুজ্জামান সরকার। আমরা আশা করব দুইজন সম্মিলিতভাবে আমাদের ময়মনসিংহের যানজট নিরসনটা করে দিবেন অন্তত, এবং সুন্দর একটি শহর নদীর পাড়ে আমাদেরকে করে দিবেন, যেন আমরা গর্ব করে বলতে পারি যে আমরা ময়মনসিংহের সন্তান। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 2025-26 অর্থ বছরের খরিফ 2 মৌসুমে ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার বেলা 12টায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা, খুঁটি, শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা HM খোদাদাদ হোসেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে মাদক বিরোধী র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রপুর ইউনিয়নের বিএনপি নেতা মোহাম্মদ মতিউর রহমান মুন্নার উদ্যোগে এবং প্রীতি নগর যুব ফাউন্ডেশনের সদস্যদের পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল আকন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন ঠালি, প্রচার সম্পাদক জামাল মল্লিক, জাহাঙ্গীর আলম হাওলাদার সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের এর বৃক্ষরোপণের একটা অংশ। আমরা আজকে এই বৃক্ষরোপণ করলাম। আজকে এই মাদক বিরোধী কর্মসূচি যেন আমরা প্রতিটা ওয়ার্ডে জানি করতে পারি, প্রতিটা সমাজে জানি আমরা করতে পারি, যে মাদক যেখানে থাকে সেখানে জানি আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি। বৃক্ষরোপণ কর্মসূচি চন্দ্রপুর ইউনিয়নে আমরা প্রথম উদ্বোধন করি। ফরিদপুরের ভাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা প্রশিক্ষণ কেন্দ্র সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ ভাঙ্গা ফরিদপুরের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক হোসেনের সভাপতিত্বে এবং জহুরুল হক কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর তাসনিফ জুবায়ের নাদিম, মেডিকেল অফিসার ডক্টর এস.এম. ইব্রাহিম খলিল, ডক্টর আব্দুল্লাহ আল মাসুদ। মাদারীপুরের কালকিনিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরিফিন। এ সময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শাহতা জারাব সালেহিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নওগাঁ জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক গোলাম মোহাম্মদ আজমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ সহ জেলার বিভিন্ন দপ্তর কর্মকর্তা ও জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। যশোরের মনিরামপুরে পুলিশের পৃথক অভিযানে একটি পরিত্যক্ত ওয়ান শুটার গান উদ্ধার এবং 16 পিসি আবাসহ হাফিজুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রাতে উপজেলার বালিয়াডাঙ্গা ও খেদাপাড়া এলাকায় এসব অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত 12:30টার দিকে মনিরামপুর থানার পুলিশের একটি দল বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় প্রবাসী আব্দুল মান্নানের বাড়ির বাইরের বাথরুমের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মরিচা ধরা একটি পুরাতন ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরদিকে একই রাতে উপজেলার খেদাপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে ইয়াবা সহ হাফিজুর রহমান নামে এক যুবককে আটক করে পুলিশ। ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের বানেশ্বর গ্রামে রাতের আধারে শ্বশুর বাড়ির সামনে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে হাসান মোল্লা। সোমবার গভীর রাতে সে শ্বশুর আব্দুল খালেকের বাড়ির সামনে এসে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে সে। স্থানীয়রা জানান, হাসান মোল্লার একাধিক স্ত্রী রয়েছে। এছাড়া অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়ে তা পরিশোধ করতে পারেনি। এছাড়া সে মাদকাসক্ত বলে জানা যায়। এ বিষয়ে ধামরাই থানা পুলিশের উপপরিদর্শক আলিম জানান যে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই গ্রামের লোকমান মণ্ডল এবং তার স্ত্রী দেলোয়ার বেগম। স্থানীয় সূত্র জানায়, রাতের খাবার শেষে দম্পতি ঘুমাতে যান। পরে ভোরের দিকে তাদের ছেলে মুক্তার হোসেন খাটের ওপর বাবা মাকে মৃত অবস্থায় দেখতে পান। এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি। খুলনার হরিণটানা থানা
এলাকায় বাড়ির সামনে মাটিতে পুঁতে রাখা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে রেল ব্রিজ ব্লু ওয়েল আবাসিক এলাকার মুরাদ মোল্লার বাড়ির সামনে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে। হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানিয়েছেন, পারিবারিক কলহের সময় আটককৃত দম্পতি একে অপরকে হত্যাকাণ্ডের জন্য দোষারোপ করলে বিষয়টি পুলিশের নজরে আসে। সকালে পুলিশের মারধরের অভিযোগ নিয়ে ফাল্গুনী খাতুন থানায় গিয়ে নিখোঁজ মারুফকে হত্যার বিষয়ে তথ্য দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে দম্পতিকে আটক করে এবং তাদের দেখানো স্থানে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি প্রায় ৩ মাস আগে নিখোঁজ হওয়া মারুফ নামে এক ব্যক্তির হতে পারে। চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টার ব্যবধানে আবারও ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক বাঘ প্রতিবন্ধীর। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মালবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পঞ্চঘাট এলাকার রেললাইনের ১৫৫ নম্বর পিলারের সিগন্যাল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা পশুহাট রেল স্টেশন এলাকার ভবঘুরের মতো বসবাস করতেন এবং তিনি বাঘ প্রতিবন্ধী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় খুলনাগামী একটি মালবাহী ট্রেন হর্ন বাজিয়ে এগিয়ে গেলেও তাকে সরিয়ে নেওয়ার আগেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, দীর্ঘ ২ দশক ধরে খালবিল, নালা নর্দমা দখল ও ভরাটের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। তিনি অবৈধ দখলমুক্ত করে খালবিল ও নালা নর্দমার স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দুপুরে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। পরে তিনি নৌকাযোগে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন। অবৈধ দখল থেকে মুক্ত করে কিছুটা জলাশয় যেন মুক্ত করা সম্ভব হয় এবং এতে আমি বিশ্বাস করি দৃশ্যমানগতভাবে রাজধানী ঢাকা সহ দেশের যেসব অঞ্চলে বন্যা পরিস্থিতি রয়েছে সেগুলো থেকে সাধারণ মুক্ত। নোয়াখালীতে নবীনবরণ ও কেরিয়ার গাইডলাইন অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ক্যাম্পাসে র্যাগিং, সিট দখল ও ভর্তি বাণিজ্য বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ ও নৈতিকতার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ছাত্র রাজনীতিতে আদর্শ ও ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনে দলীয়করণের সমালোচনা করে বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশিত সংস্কার দ্রুত বাস্তবায়ন করা উচিত। তা না হলে শিক্ষার্থীদের অধিকার আদায় আবারও আন্দোলন গড়ে উঠতে পারে। সাদা দল না করলে তিনি কোনো জায়গায় বিসি হতে পারবেন না। দুনিয়াতে আর কোনো শিক্ষক নাই যাদের কোনো কোয়ালিটি আছে, শুধু একমাত্র কোয়ালিটি হচ্ছে ছাত্র দল, বিএনপি। এগুলো করতে হবে, এগুলো ধিক্কার জানাই। জুলাই পরবর্তী এমন নগ্ন দলীয় করে সারা দেশের প্রশাসকগুলো নির্বাচন না দিয়ে তারা নিজেদের প্রশাসক বসিয়েছে। এগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত এরকম আমরা চাই নাই। ছাত্ররা এই জন্য জীবন দেয়নি। অনতিবিলম্বে সরকারের বোধোদয় হোক, আমরা তরুণ প্রজন্ম যে কারণে ভোট দিয়েছি সেই সংস্কারগুলো হোক, গণভোটের রায় বাস্তবায়িত হোক। ২০২৫-২৬ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন ধর্মীয় ও জনসেবামূলক প্রতিষ্ঠানের সংস্কার কাজের জন্য বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। সকালে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ৬৬টি প্রতিষ্ঠানের কমিটির কর্মকর্তার হাতে চেক তুলে দেন সিটি প্রশাসক রুকনুজ্জামান রোকন। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ.কে. দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় দৌলতপুরে বিজিবির উদ্যোগে চলতি বর্ষায় অতিবৃষ্টিতে কর্মহীন সীমান্তবর্তী এলাকায় ও দুস্থ ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির উদ্যোগে দৌলতপুর উপজেলার প্রাগপুর পুরাতন বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে সীমান্তবর্তী এলাকার এই ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। দিনমজুরের মাঝখানেই বেসিক্যালি এই খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই কার্যক্রম পুরো বর্ষার মৌসুমেই আমরা কন্টিনিউ করব
সামনে যদি বন্যার পরিস্থিতি আর অবনতি হয় সেখানে আরও এক্সটেন্সিভলি আমরা এই কার্যক্রম চালাবো। ঝিনাইদহের মহেশপুরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মহেশপুর উপজেলার সীমান্তবর্তী খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থ 100টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ ও আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয় মহেশপুর 58 বিজিবি ব্যাটালিয়ন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মহেশপুর 58 বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসিন হাবিব হাসান ও সহকারী পরিচালক ইমদাদুল হক সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানবিক সহায়তার অংশ হিসেবে একটি ফাউন্ডেশনের উদ্যোগে 2 অসহায় নারীকে মোট 2 লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সকালে ফাউন্ডেশনটির চেয়ারম্যান 2 অসহায় নারীর হাতে অনুদানের অর্থ তুলে দেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফাউন্ডেশনটি নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। 2 নারীর হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়ার উদ্যোগটি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।